এবার আমরা পড়ব স্ট্রাকচার অফ বেঞ্জিন। বেঞ্জিনের স্ট্রাকচার বা গঠনে কী আছে। আচ্ছা, বিভিন্ন রকম কেমিক্যাল টেকনিক এবং ভেপার ডেন্সিটি বা বাষ্প ঘনত্ব থেকে দেখা গেছে এই যে বেঞ্জিন, তার কেমিক্যাল ফর্মুলা হচ্ছে C6H6 এবং তার মলিকুলার ওয়েট প্রায় 78-এর কাছাকাছি। ঠিক আছে, তা এই যে C6H6 তার মানে 6টা কার্বন আছে এবং তার সাথে 6টা হাইড্রোজেন আছে। এই স্ট্রাকচার থেকে আমরা দেখতে পাচ্ছি এটা তাহলে কোনোভাবেই ওপেন চেন রিং না, এটা 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 অবশ্যই একটা ক্লোজ চেন রিং হতে হবে। এবং শুধু তাই নয়, আরও দেখা গেছে যে এই যে কম্পাউন্ডটা আছে সেটাকে যদি আমরা তার কিছু টেস্ট করি, যেমন টেস্ট কী হতে পারে, ধরো এর মধ্যে যেহেতু আমাদের 6টা হাইড্রোজেন আছে, 6টা কার্বন আছে, তাহলে নিশ্চয়ই এটা স্যাচুরেটেড নয়, সম্পৃক্ত নয়, অসম্পৃক্ত, আনস্যাচুরেটেড। তাহলে আনস্যাচুরেটেড যদি হয় তাহলে তার কী কী টেস্ট আছে। তাহলে এই কম্পাউন্ডের মধ্যে এই C6H6-এর মধ্যে যদি আমরা হাইড্রোজেন দিয়ে দিই এবং তাতে যদি নিকেল দিই এবং খুব ক্যাটালিস্ট দিলাম এবং খুব হাই টেম্পারেচার এবং প্রেশার দিলাম, খুব হাই টেম্পারেচার অ্যান্ড প্রেশার, ওকে, টেম্পারেচার এবং প্রেশার, টেম্পারেচার প্রায় 200-র কাছাকাছি, প্রেশার। আচ্ছা, তাহলে কি হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি একটা কম্পাউন্ড পাচ্ছি, তার স্ট্রাকচারটা এরকম দেখতে। তার মানে এটা কি, এটা একটা সাইক্লোহেক্সেন এবং এই যে রিয়াকশনটার মধ্যে কতটা হাইড্রোজেন লেগে গেছে, প্রায় 3 মোল মানে 3টে মলিকুলের হাইড্রোজেন লেগে গেছে। তার মানে এটা এখান থেকে এটাই প্রুভ করা যাচ্ছে নিশ্চয়ই এই কম্পাউন্ডের মধ্যে 3টে ডাবল বন্ড আছে। যেহেতু আমরা জানি যদি আমাদের কাছে একটা ডাবল বন্ড থাকে সেটাকে যদি আমরা রিয়াক্ট করাই, ওকে, এটা হচ্ছে আনস্যাচুরেটেড, তাহলে কি হচ্ছে ইথেন ইথেন। তাহলে এর জন্যে একটা বন্ডের জন্য কটা লাগছে, একটা মলিকুল, তাহলে যেখানে 3টে মলিকুল লেগেছে তার মানে নিশ্চয়ই এখানে 3টে ডাবল বন্ড আছে, 3 ডাবল বন্ড। ঠিক আছে, এটা একটা আমরা পরীক্ষা করলাম। আর একটা কী হতে পারে, আমরা জানি যদি আমাদের কাছে এই ধরনের কোনো ডাবল বন্ড থাকে তাতে যদি আমরা ওজোন দিয়ে দিই তাহলে এটা কি হয়, একটা রিং তৈরি করে। যেমন হচ্ছে এটাকে আমরা লিখতে পারি এই CH2, ওকে, সেটা ভেঙে গিয়ে কিছু অ্যালডিহাইড তৈরি করে, ওকে। তাহলে দেখা যাচ্ছে প্রতিটা ডাবল বন্ডের জন্য এক মলিকুল ওজোন লাগবে। ঠিক আছে, এবার যদি আমরা বেঞ্জিন, যেটা আমরা ভেবেছিলাম বেঞ্জিন, তাতে যদি আমরা এইভাবে ওজোন দিয়ে দিই দেখা যাচ্ছে তাতে 1 নয় 3 মলিকুল ওজোন লাগছে। এবং তাতে যদি জিঙ্ক ডাস্ট দিয়ে দিই আমরা আলটিমেটলি কী প্রোডাক্ট পাচ্ছি আমরা 3 মলিকুল অফ CHO গ্লাইকোজল। যদি 3 মলিকুল গ্লাইকোজল পাচ্ছি মানে সাধারণত তুমি দেখতে পাবে, দেখো এখানে একটা ডাবল বন্ড ভেঙে গিয়ে দুটো অ্যালডিহাইড তৈরি হচ্ছে, তার মানে এদের এই যে ডাবল বন্ডের মাঝামাঝি ভাঙছে। তার মানে যদি আমাদের অ্যাকচুয়ালি কী হওয়া উচিত ছিল, তাহলে এখানে একটা ডাবল বন্ড হয়, 3টে মানে কি, 3টে মানে দেখো 3টেকে আঁকি, C ডাবল বন্ড O, C ডাবল বন্ড O, আবার এখানে একটা C ডাবল বন্ড O, C ডাবল বন্ড O, আবার এখানে C ডাবল বন্ড O, C ডাবল বন্ড O। যদি এই ওগুলোকে বাদ দিয়ে দিই, ওজন থেকে এসছে, তার মানে কী পড়ে থাকছে দেখো, সি 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 সি, একটা সাইক্লিক টাইপের স্ট্রাকচার পাওয়া উচিত। ঠিক আছে, তাহলে এই দুটো এক্সপেরিমেন্ট থেকে আমরা কি দেখতে পেলাম যে বেঞ্জিনের মধ্যে 3টে ডাবল বন্ড আছে আর 3টে কি আছে, সিঙ্গেল বন্ড আছে। যদি 3টে ডাবল বন্ড থাকে বাকি 3টে কি সিঙ্গেল বন্ড হবে, ওটা একটা প্রুফ হলো। এবং শুধু তাই নয়, এই 3টে ডাবল বন্ড কিন্তু নর্মাল যে ডাবল বন্ড যাকে আমরা বলি অ্যালকিন, সেই ডাবল বন্ডের ক্যাটাগরিতে নয়। যেমন ধরো যদি আমি ইথেনের মধ্যে যদি আমি ব্রোমিন ওয়াটার দিয়ে দিই যেটার কালারটা ইয়েলো কালার, তাহলে কি হয়, এটা কালারলেস হয়ে যায়, কালারলেস। তার মানে কি দেখতে পেলাম, এটা রিয়্যাক্ট করে গিয়ে কী হলো, CH2 Br। ঠিক আছে, এটা কিন্তু একটা অ্যালিফেটিক অ্যালকিনের একটা টেস্ট, ল্যাবে আমরা এই টেস্টটা করি। শুধু তাই নয়, যদি এর মধ্যে আমি অ্যালকালাইন পারম্যাঙ্গানেট KMnO4, যেটা দেখতে রং কি পার্পেল, ঠিক আছে, তাহলে বেগুনি কালারে দেখতে হয়, দিলে কি হবে, এটা কিন্তু আবার কালারলেস হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এই যে দুটো টেস্ট, এটা কিসের টেস্ট, এই টেস্ট দুটো কিন্তু একটা অ্যালিফ্যাটিক ডাবল বন্ড বা আনস্যাচুরেশনের টেস্ট। কিন্তু বেঞ্জিনের ক্ষেত্রে যদি আমরা এই দুটোকে দিই কোনো রিয়াকশান হয় না। এই যে বেঞ্জিন আমরা যেটাকে ভেবেছিলাম তাতে যদি আমরা ধরো ব্রোমিন ওয়াটার দিতে পারি,
অর KMnO4 দিলাম, তাহলে নো রিয়াকশন, কোনো রকম চেঞ্জ নেই। তার মানে বেঞ্জিনে যে ডাবল বন্ডটা আছে সেটা কিন্তু নর্মাল অ্যালিফেটিকের যে ডাবল বন্ড সেই ডাবল বন্ড নয়। ঠিক আছে, তা এই সব সমস্ত কিছু দেখে, এবং শুধু তাই নয়, আরও কী কী প্রমাণ আছে, যদি আমার যে বেঞ্জিন যে কম্পাউন্ডটা তাতে যদি আমি ধরো হ্যালোজেনেশন করলাম, হ্যালোজেনেশন মানে একটা হ্যালোজেন ঢোকালাম, তাহলে কী হবে, ক্লোরিন দিলাম, সানলাইট, কি হলো, যে প্রোডাক্টটা এলো মাত্র একটাই প্রোডাক্ট এলো। ওকে, ফলে এটা আসবে C6H5CCl। এই রিয়াকশান থেকে আমি একই রকমের কম্পাউন্ড পাবো, একাধিক পাবো না। তার এটা কি প্রুভ করে, এর মধ্যে যে 6টা হাইড্রোজেন আছে তারা নিশ্চয়ই সবাই ইকুইভ্যালেন্ট অথবা আইডেন্টিক্যাল। যদি আইডেন্টিক্যাল না হতো তাহলে একাধিক আমাদের মনোক্লোরো বেঞ্জিন পেতাম, কিন্তু পেলাম না। তা এই সমস্ত দেখে একটা জার্মান সায়েন্টিস্ট কেকুলে নাম, উনি কি বললেন, উনি সাজেশান দিলেন যে তাহলে এই সমস্ত প্রুভ করে আমি দেখতে পাচ্ছি বেঞ্জিনের স্ট্রাকচারটা এরকম হওয়া উচিত, যার মধ্যে একটা সাইক্লিক রিং হবে, যার মধ্যে অল্টারনেটিভ ডাবল বন্ড থাকবে, মানে ডাবল বন্ড সিঙ্গেল বন্ড ডাবল বন্ড সিঙ্গেল বন্ড। উনি এটার একটা, এবং সেই ডাবল বন্ডগুলো এই হচ্ছে স্ট্রাকচার, উনি বলেন এটাই তাহলে বেঞ্জিন। কিন্তু উনি কি বলেছেন, এই ডাবল বন্ডগুলো কিন্তু ফিক্সড, কোনোভাবে মুভ করছে না, উনি এই স্ট্রাকচার দেখিয়েছেন। কিন্তু ওনার এই স্ট্রাকচারে কিছু ত্রুটি ছিল। কি কি ত্রুটি আছে? 1 নম্বর ত্রুটি কি, যদি ওনার এই স্ট্রাকচারটা আমরা সত্যিই রিয়েলি ধরি যে বেঞ্জিনের এই স্ট্রাকচার, তাহলে দেখো এখানে দেখো 3টে ডাবল বন্ড আছে, 3টে সি ডাবল বন্ড সি আছে, আর 3টে কি আছে, সি সিঙ্গেল বন্ড সি আছে, তাই তো? যদি তাই হয়, সি আছে, তাহলে আমাদের কী হওয়া উচিত ছিল, তাহলে আমাদের এখানে 3টে ডাবল বন্ড থাকবে, 3টে সিঙ্গেল বন্ড থাকবে, এবং এই আমরা জানি, আমাদের এক্সপেরিমেন্ট থেকে জানা গেছে এই যে ডাবল বন্ড সি তার বন্ড লেন্থ কত, প্রায় এটা 1.34 অ্যাংস্ট্রম। ঠিক আছে, আর 1 অ্যাংস্ট্রম মানে আমরা জানি 10⁻⁸ সেন্টিমিটার। ওকে, তাহলে ডাবল বন্ডের লেন্থ কত, 1.34, আর সিঙ্গেল বন্ডের লেন্থটা একটু বড়, সেটা কত, 1.54। তাহলে যদি কেকুলের স্ট্রাকচারটা আমরা অরিজিনাল ধরতাম, মানে এই 3টে ডাবল বন্ড আছে, 3টে সিঙ্গেল বন্ড আছে, তাহলে আমাদের বেঞ্জিনের মধ্যেই 2 রকমের বন্ড লেন্থ পাওয়া উচিত ছিল। কিছু বন্ডের লেন্থ হবে 1.34, কিছুর হবে 1.54। কিন্তু অরিজিনালি কিন্তু আমরা কি দেখলাম যে 3 রকম নেই। কি আছে, বেঞ্জিনের যে স্ট্রাকচারে আমরা যে বন্ড লেন্থটা যদি মাপি এক্সপেরিমেন্ট করে, দেখা যাচ্ছে সেটা প্রায় 1.39 অ্যাংস্ট্রম, যেটা মোটামুটি এই দুটোর অ্যাভারেজ। তার মানে কেকুলে যে স্ট্রাকচারটা বলেছিলেন সেটা এখানে ম্যাচ করছে না। ঠিক আছে, আচ্ছা, এরপরে আরও শুধু তাই নয়, কেকুলে ছাড়াও আরও অনেক স্ট্রাকচার ওনারা দিয়েছিলেন। ঠিক আছে, এবং দেওয়ার বলে একজন দিয়েছিলেন, তাকে আমরা দেওয়ার বেঞ্জিন বলি। দেওয়ার বলে উনি সাজেশন দিয়েছিলেন কি, যে হ্যাঁ বেঞ্জিনের মধ্যে স্ট্রাকচারটা এইরকম হওয়া উচিত। ঠিক আছে, কিন্তু এখান থেকেও কিন্তু আমরা যে এক্সপেরিমেন্ট করে তার যে বন্ড লেন্থ, এর বন্ড লেন্থটা আলাদা, তাহলে সব বন্ড লেন্থ একই না, তাহলে আমরা সেটা পাচ্ছি না। ঠিক আছে, তা এরপরে কি হলো, তাহলে আমাদেরকে তো এইগুলোকে এক্সপ্লেন করতে হবে। এরপরে নতুন এই বাবার বেঞ্জিনটাকে আমরা এক্সপ্লেন করার জন্য আমরা আরেকটা কনসেপ্ট নিয়ে এলাম। ঠিক আছে, কী কনসেপ্টটা হলো, আমরা রেজোনেন্স বলে একটা কনসেপ্ট নিয়ে এলাম। ওকে, ভ্যালেন্স বন্ড থিওরি, রেজোনেন্স জিনিসটা কি? রেজোনেন্স সাধারণত আমরা জানি, ফিজিক্সে আমরা পড়েছিলাম, রেজোনেন্স মানে কি হলে একসাথে যে কাঁপা, সেই ব্যাপারটাকে রেজোনেন্স বলা হয়, একই তালে। ওকে, এবার রেজোনেন্স এই কেমিস্ট্রিতে কীভাবে হবে, আমরা যদি জানি বেঞ্জিনের এই যে কার্বনগুলো কিন্তু সব sp2 হাইব্রিডাইজড। sp2 হাইব্রিডাইজ মানে দেখো এখানে 3টে অরবিটাল থাকার কথা। sp2 মানে কি, এর মধ্যে কটা অরবিটাল আছে, হাইব্রিড অরবিটাল 3 হাইব্রিড অরবিটাল 3টে আছে, আর তার সাথে কি আছে, একটা আনহাইব্রিডাইজড pz অরবিটাল, এটা হচ্ছে আনহাইব্রিডাইজড। যেটা কিভাবে থাকবে, সেটা এই যে sp2 3টের হাইব্রিড অরবিটালস আছে তার সাথে কী হবে, পারপেন্ডিকুলার। মানে ধরো যদি sp2 অ্যাকচুয়ালি sp2 স্ট্রাকচার কী হয়, প্ল্যানার হয়, তো প্ল্যানার একই প্লেনে থাকে, তাহলে পিজেডটা কী থাকবে, তার থেকে ঠিক পারপেন্ডিকুলার, লম্বভাবে থাকবে এইভাবে। তার মানে আমরা যদি বেঞ্জিনটাকে আঁকি, তাহলে এইভাবে কী আসছে,
এখানে একটা পিজেড থাকবে, ধরো এই হচ্ছে sp2, এ হচ্ছে sp2, সবগুলো sp2, এটা হচ্ছে sp2 হাইড্রোজেন, এটাও sp2, এটাও sp2, ওকে, এটা হাইড্রোজেন sp2, এগুলো সব sp2 হাইব্রিডাইজড। আর তার সাথে কি পড়ে থাকছে পিজেড, পিজেড, এখানে পিজেড, এখানে পিজেড, এখানে পিজেড। ঠিক আছে, তার মানে এই sp2-র সাথে সাথে দেখো, তোমরা মনে করে দেখো হাইব্রিডাইজেশনটা যেভাবে তৈরি করা হয়, যদি আমরা কার্বনের যে এক্সাইটেড সেলটাকে দেখি, তাহলে আমাদের এখানে আসছে কতগুলো কার্বন দেখি, এখানে আসছে 2s 2p, এখানে একটা আসবে, আর এখানে থাকবে 1 2 3, কারণ কার্বনের বাইরের যে সেলে আছে 4টে ইলেকট্রন আছে, ওকে, এটা হচ্ছে এক্সাইটেড স্টেট। যদি আমরা হাইব্রিডাইজেশন করি তাহলে কি আসছে sp2, তার মানে কি পড়ে থাকছে দেখো, একটা পিজেড ফাঁকা পড়ে থাকছে, এইগুলো সব পিজেড। এই পিজেডগুলো কিন্তু এই যে বেঞ্জিনের যে যে প্লেনটা তার থেকে লম্বভাবে মানে পারপেন্ডিকুলার অবস্থাতে আছে। ঠিক আছে, এইবার এই পারপেন্ডিকুলার অবস্থাতে আছে, তার মানে এতে একটা করে ইলেকট্রন আছে, দেখো একটা ইলেকট্রন, সকল ইলেকট্রন আছে। ঠিক আছে, এই ইলেকট্রনগুলো কি করে, ইলেকট্রনগুলো কিন্তু ফিক্সড বসে না থেকে এরা পরস্পরের মধ্যে জায়গা পরিবর্তন করে। তাহলে কি হবে, যদি আমি সবগুলোকে একটা ফ্লোতে নিয়ে আসি, তাহলে কি দেখতে পাচ্ছি একটা মনে হচ্ছে ইলেকট্রন ক্লাউড দেখতে পাচ্ছি। ঠিক আছে, ওকে, এই যে ইলেকট্রনটা কোনো একটা ফিক্সড জায়গায় না থেকে পুরোটার মধ্যে ছড়িয়ে যাচ্ছে, একে আমরা বলবো কনজুগেশন। ঠিক আছে, মানে ডিলোকালাইজেশন বলে। ওকে, বেঞ্জিনে মানে কী ছিলাম, বেঞ্জিনের যে ডাবল বন্ডগুলো ছিল এখানে, এটাই বলতে চাইছে এই ডাবল বন্ডগুলো নিশ্চয়ই কোনো এক জায়গায় বসে নেই। যদি এক জায়গায় বসে থাকতো তাহলে বেঞ্জিনে দু রকম বন্ড লেন্থ পেতে পারতাম, একটা ডাবল বন্ড লেন্থ, একটা সিঙ্গেল বন্ড লেন্থ। যেহেতু আমরা বেঞ্জিনে শুধু একই রকমের বন্ড লেন্থ পাচ্ছি, যেই বন্ড লেন্থটা আবার ডাবল আর সিঙ্গেলের মাঝামাঝি, তার মানে নিশ্চয়ই এই ইলেকট্রনগুলো এক জায়গায় বসে না থেকে এরা ছুটে বেড়াচ্ছে। ওকে, এইভাবে ঘুরে বেড়াচ্ছে চারদিকে। এই ঘোরার জন্য কি হবে, এই বন্ড লেন্থটা অ্যাভারেজ হয়ে যাচ্ছে, ডাবল বন্ড আর সিঙ্গেল বন্ডের অ্যাভারেজ। ঠিক আছে, তা এটাকেই আমরা রেজোনেন্স বলে জানি। তবে বেঞ্জিনে যে এই রেজোনেন্সটা হচ্ছে তার কি প্রমাণ আছে, কি প্রমাণ আছে, এমনি তো বললে হবে না, প্রমাণ দিতে হবে, তার প্রমাণ আছে। তার আগে আমি একটা ছোট্ট কথা বলি, হিট অফ হাইড্রোজেনেশন কাকে বলে, হিট অফ হাইড্রোজেনেশন কী জিনিস। ধরো আমার কাছে একটা ডাবল বন্ড আছে, তোমরা জানো এই যে ডাবল বন্ড মানে অ্যালকিন, এতে দুটো বন্ড আছে, সিগমা বন্ড আছে আর পাই বন্ড আছে, সিগমা আর পাই। এই সিগমাটা কিন্তু স্ট্রং বন্ড, আর এটা একটু রিলেটিভলি উইক বন্ড। ঠিক আছে, তাহলে এই যে স্ট্রং বন্ড আর উইক বন্ড, তার মানে যদি কম্পাউন্ডের মধ্যে স্ট্রং বন্ড বেশি থাকে তাহলে কম্পাউন্ডটা খুব বেশি স্টেবল হয়, আর কম্পাউন্ডের মধ্যে যদি উইক বন্ড বেশি থাকে তাহলে সেটা উইক হবে, সহজে ভেঙে যাবে। ঠিক আছে, তার মানে এই যে কম্পাউন্ডটার মধ্যে ডাবল বন্ড আছে, যেখানে একটা সিগমা একটা পাই, আমি যদি এর মধ্যে একটার মলিকুল হাইড্রোজেন দিই তাহলে কি হবে, এই দুটো হাইড্রোজেন দুই দিকে দেখো অ্যাড হয়ে যাচ্ছে। তার মানে দেখো এখানে কি ছিল, এখানে ছিল একটা সিগমা একটা পাই, সিগমাটা কিন্তু ইনট্যাক্ট আছে, কিন্তু পাই দুটো ভেঙে গিয়ে আবার নতুন সিগমা চলে এসছে। তার মানে যেহেতু আমরা জানি সিগমাটা অনেক বেশি স্টেবল বন্ড, তাহলে যেহেতু পাইটা সিগমা দ্বারা রিপ্লেসড হয়ে গেল, তাহলে নিশ্চয়ই এই কম্পাউন্ডটা অনেক বেশি স্টেবল। ঠিক আছে, এবার আমি একটা ছোট্ট করে একটা এনার্জি ডায়াগ্রাম দেখাচ্ছি তোমাদেরকে। কি, ধরো এটা হচ্ছে সি ডাবল বন্ড CO2, এটা হচ্ছে এনার্জি, এনার্জি এইদিকে আছে। এবার যখন রিয়াকশন করলো, হাইড্রোজেন দিলাম, রিয়াকশন করে দেখা যাচ্ছে সেটা তার এনার্জিটা কমে গেল, মানে এই এনার্জি ডায়াগ্রামে সে নিচে নেমে গেল। নিচে নামা মানে কি, নিচে নামা মানে সে আরও স্টেবল হয়ে গেল, ওপরে যাওয়া মানে কি আনস্টেবল। দেখো এর এনার্জি ছিল এখানে আর এরটা হয়ে গেলো এখানে, এই যে গ্যাপটা, এই গ্যাপটা কীভাবে এলো, এই গ্যাপটা এই রিয়াকশানের জন্য এসছে। ফলে এই গ্যাপের জন্য যেহেতু দেখো প্রোডাক্টটা অনেক বেশি স্টেবল হয়ে গেল, তাহলে প্রোডাক্টটা যখন তৈরি হচ্ছে রিয়াকশানটা কিন্তু এক্সোথার্মিক হবে, মানে হিট রিলিজ করে দেবে, কারণ প্রোডাক্টটা অনেক বেশি স্টেবল। আর এই যে রিলিজ হলো হিটটা, একেই বলে হিট অফ হাইড্রোজেনেশন। ঠিক আছে, তার মানে কোনো একটা রিয়াকশানে
যখন আমরা হাইড্রোজেনেশন করতে চাইছি যতটা হিট লিবারেট হচ্ছে তাকে বলে হিট অফ হাইড্রোজেনেশন। তাহলে ডেল এইচ সাধারণত আমরা জানি এই সি ডাবল বন্ড সির ক্ষেত্রে ডেল এইচটা কত, প্রায় মাইনাস 28 কত 6 কিলো ক্যালোরি পার মোল, ঠিক আছে 28.6। আচ্ছা, তার মানে এবার বলতো, এবার যদি আমি একটা বড় ডায়াগ্রাম আঁকি, ধরো এটা হচ্ছে ডায়াগ্রাম, তাহলে এটা হচ্ছে আমার সাইক্লোহেক্সেন, তাতে একটা ডাবল বন্ড দিলাম, ঠিক আছে। তাহলে এর হিট অফ হাইড্রোজেনেশন কত হবে, এর হিট অফ হাইড্রোজেনেশন কত 28.6, কারণ একটা ডাবল বন্ড আছে। আমি আর একটা ডাবল বন্ড দিলাম, এর হিট অফ হাইড্রোজেনেশন কত হবে 28.6 ইন্টু 2, কারণ এ যখন রিয়াকশন করবে হাইড্রোজেনের সাথে এ কতটা এনার্জি রিলিজ করবে 28.6 গুণিতক 2 কিলো ক্যালোরি বের করবে। তেমনি যদি আমি 3টে অ্যাড করে দিই তাহলে কি আসছে, 3টে অ্যাড করলে আমার দেখো এইরকম একটা কম্পাউন্ড তৈরি হয়ে যাচ্ছে। এই কম্পাউন্ডটাকে আমি বেঞ্জিন বলছি না, আমি এটা একটা মডেল বানিয়েছি, যেই মডেলের মধ্যে সাইক্লোহেক্সেনের মধ্যে 3টে ডাবল বন্ড যোগ করেছি। ধরো আমি এটা খাতাতেই আঁকছি, ক্যালকুলেশন করছি, 3টে ডাবল বন্ড যোগ করলাম, তাহলে এর হিট অফ হাইড্রোজেনেশন কত হচ্ছে দেখি, ইকুয়াল টু মাইনাস 28.6 ইন্টু 3, সেটা হচ্ছে গিয়ে মোটামুটি 85.8 কিলো ক্যালোরি পার মোল। তাহলে এটা একটা মডেল বেঞ্জিন যেটা আমি এঁকেছি, তার হিট অফ হাইড্রোজেনেশন কত 85.8 কিলো ক্যালোরি পার মোল। এবার কি করলাম, আমি বাজারে গেলাম, বাজার থেকে একটা বেঞ্জিন কিনে আনলাম, তারও আবার হিট অফ হাইড্রোজেনেশন মাপলাম। কীভাবে মাপবো, ওই বেঞ্জিনটাকে আমি হাইড্রোজেন দিয়ে রিয়াক্ট করালাম, যতটা এনার্জি লিবারেট করলো সেটাকে মেপে নিলাম, পেয়ে গেলাম। এবার দেখা গেছে বাজার থেকে যেটা বেঞ্জিনটা কিনে নিয়ে এসেছি তার হিট অফ হাইড্রোজেনেশন কিন্তু, ধরো এটা হচ্ছে হিট অফ হাইড্রোজেনেশন কত, এটা 85.8 হাই এনার্জি, কিন্তু বাজার থেকে কেনা যেটা বেঞ্জিন ছিল তার হিট অফ হাইড্রোজেনেশন কিন্তু কত 49.8 কিলো ক্যালোরি পার মোল। মানে কি, তার এনার্জি তাহলে এখানে পর্যন্ত যাবে না, তার এনার্জি ধরো এখানে, আমার যে মডেল বানিয়েছি তার এনার্জিটা এখানে, কিন্তু একই রকম দেখতে বাজার থেকে কেনা বেঞ্জিনের এনার্জি কোথায়, এই যে 49.8। তাহলে বলো এই দুটোর মধ্যে পার্থক্য কী? এই পার্থক্য হচ্ছে এই যেটা আমি এঁকেছি তার মধ্যে কিন্তু সমস্ত ডাবল বন্ডগুলো রিজিড একটা জায়গায় বসে আছে, কেউ কিন্তু নিজের স্থান পরিবর্তন করছে না। কিন্তু বাজার থেকে কেনা যে বেঞ্জিন সেখানে নিশ্চয়ই কোনো একটা গণ্ডগোল হচ্ছে। যদি তারাও যদি রিজিড থাকতো তাহলে তাদের এনার্জি কত হতো, এটা হতে পারতো, কিন্তু তাদের এনার্জি কমে গেছে, মানে কি নিশ্চয়ই কোনো একটা চেঞ্জ হচ্ছে। এবং এই বাজার থেকে কেনা বেঞ্জিনের মধ্যেই আমরা দেখতে কি পেয়েছি, সমস্ত বন্ড লেন্থগুলো একই, ঠিক আছে। তাহলে এই যে এনার্জিটা চেঞ্জ হচ্ছে বা বেঞ্জিনতে এই যে এনার্জিটা কমে গেছে, আমার মডেলের থেকে অরিজিনাল বেঞ্জিনের যে এনার্জিটা কমে গেছে, এই এনার্জিটাকেই বলে রেজোনেন্স এনার্জি, ঠিক আছে। মানে রেজোনেন্স হওয়ার কারণে এই এনার্জিটা ও ডিক্রিজ করেছে, যেটার ম্যাথমেটিক্যালি 85.6 হওয়ার কথা সেটা অ্যাকচুয়ালি এখন আছে 49.8, ঠিক আছে। এই কারণে আর এই যে গ্যাপটাকে বলা হয় কত 36 কিলো ক্যালোরি পার মোল, এইটাকে বলে বেঞ্জিনের রেজোনেন্স এনার্জি। বুঝতে পারলে? এই এই যে ডেটা থেকে আমরা কি পাচ্ছি, যে নিশ্চয়ই বেঞ্জিনের মধ্যে কোনো একটা বন্ডগুলো ট্রান্সফার হচ্ছে বা ঘুরে বেড়াচ্ছে বা ডিলোকালাইজেশন হচ্ছে, সেই কারণে ওদের এনার্জিটা মানে কমে গেছে। এবং কতটা কমেছে এটা, এই সমস্ত প্রুফ থেকে আমরা কি বুঝতে পারলাম, তার মানে বেঞ্জিনের যে স্ট্রাকচারটা কিন্তু কেকুলে যেটা বলেছিল এই রিজিড স্ট্রাকচার এটাও না, আবার দেওয়ার উনিও যা বলেছিলেন এটাও না। তাহলে নিশ্চয়ই এদের একটা কোনো একটা অ্যাভারেজ হবে। কোন অ্যাভারেজটা কি, কেকুলে বলেছিল এটা অথবা এটা, ঠিক আছে। তাহলে এই যে তাহলে বেঞ্জিনের অ্যাকচুয়াল স্ট্রাকচার এটাও না এটাও না, এদের একটা অ্যাভারেজ কীরকম দেখতে লাগবে, অ্যাভারেজ মানে এই যে একেই বলে রেজোনেন্স হাইব্রিড, মানে সমস্ত কিছুগুলোকে মিশিয়ে যেটা পেলাম তাকে বলে রেজোনেন্স হাইব্রিড। আর এই যে ইন্ডিভিজুয়াল স্ট্রাকচার
যেখানে বিভিন্ন জায়গায় বন্ড আছে তাকে বলে রেজোনেটিং স্ট্রাকচার। রেজোনেটিং স্ট্রাকচার, ঠিক আছে। কিন্তু এই স্ট্রাকচারগুলো কিন্তু অ্যাকচুয়ালি থাকে না, এটা আমরা আঁকি বটে আমাদের সুবিধার জন্য, কিন্তু অ্যাকচুয়াল বেঞ্জিনে এরকম কোনো ফিক্সড এরকম স্ট্রাকচার নেই। অ্যাকচুয়াল বেঞ্জিন দেখতে এরকম, ওকে, তাকেই বলে রেজোনেন্স হাইব্রিড। এটা হচ্ছে রিয়েল স্ট্রাকচার, আর এটা হচ্ছে কি কাল্পনিক বা হাইপোথেটিক্যাল। এটা আমরা আমাদের কাজের সুবিধার জন্য, রিয়াকশান দেখানোর জন্য বানিয়ে নিই, তাই ঠিক আছে। তাহলে এইভাবে আমরা মোটামুটি বেঞ্জিনের স্ট্রাকচার প্রুভ করলাম, ঠিক আছে।